চট্টগ্রামের সিআরবি এলাকার মালিকপাড়া বস্তিতে আগুন পুড়ে গেছে কয়েকটি ঘর। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। বর্ণিল আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ, ফ্যাসিবাদ মুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। বর্ষবরণে বৈশাখী মেলা ও কনসার্টের সর্বস্তরের মানুষের ঢল। মানিক মিয়ায় লেজার শো প্রদর্শন, ফুটে ওঠে ৭১ থেকে ২৪-এর অভ্যুত্থান। যারা উপস্থিত আছে ছোট বড় সবাই মনে সারপ্রাইজটা খুব উপভোগ করছে। সবকিছু কন্টেন্টের মধ্যে একটা সৌন্দর্য ছিল, একটা মেসেজ ছিল। সুন্দর একটা সিস্টেমে করেছে যেটা আগে কখনোই আমরা দেখি নাই। কুয়েটে সহিংসতার দায়ে ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত, ২রা মে খুললেও শিক্ষা কার্যক্রম শুরু হবে ৪ মে। মডার্ন গ্রিন সিটির দখলে রেহাই পায়নি মসজিদের জায়গাও। সাবেক এমপি শান্ত গুপ্তের ছত্রছায়ায় ১০০ একর জমি জবরদখল করে আওয়ামী লীগ নেতা সেলিম। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ঘটছে ডাকাতি। অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার, মোবাইল সহ নগদ অর্থ। নিরাপত্তা নিয়ে আতঙ্কে যাত্রীরা। এবং ইউক্রেনের সামি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ জন নিহত। যে কোনো চুক্তির আগে ট্রাম্পকে কিয়েভ সফরের আহ্বান জেলেনস্কি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে ৪:৩০টার মধ্যে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টির মতো ঘর। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দের নতুন বাংলা বছর ১৪৩২ বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা নামে মানুষের ঢল। ঢাকঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ সাথে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ ২৮টি নৃগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ করার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ নাজিমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর ১৪৩২। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সব কিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল ৯টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিভ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এবারের উৎসবটা সবচেয়ে আলাদা। আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি ভাই। এই ফেস্টিভ্যাল সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান।
তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। অতীতের গ্লানি কায়ক্লেশ পেরিয়ে নতুনকে বরণে গান ও কবিতার ছন্দে মুখর হয় চারপাশ। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয় জানান তারা। এবারের আয়োজনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জান্নাতুল মোহনার রিপোর্ট। আহির রাগ সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432। সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। এ সময় ফিলিস্তিনের গাজাবাসীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখন আপনাদের সকলকে 1 মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে। এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভাল লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক এমনটাই চান আগত জনসাধারণ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রঙিন সজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1432 উদযাপন করছে দেশের মানুষ। শেষ বেলাতেও পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মনের আনন্দে সময় কাটান রাজধানীবাসী। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে দেশের মানুষ। রঙিন সাজসজ্জা, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো দেশ। পহেলা বৈশাখের বিকেলেও লাল সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ তরুণীরা। চারপাশে ঢাকঢোল, বাঁশি আর লোকগানের ধ্বনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিনব্যাপী চলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেলেও অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে। কি সুন্দর, এই যে ভিড় নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো অশৃঙ্খলা নাই, বাচ্চারা যেমন ভাবে সেভাবে হাঁটতেছে, কোনো ভয় পাইতেছি না, মানে সুন্দরভাবে ঘুরতে পারতেছি, এটাই অনেক বেশি। রাজধানীর হাতের ঝিলেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন আগতরা। বাংলাদেশের মানুষের প্রাণের এই উৎসবকে রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে রাজুকের তত্ত্বাবধানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন নগরবাসী। এবছরটা খুবই ভালো লাগছে। এখানে আসছি, আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে বোন সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। এদিকে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয় 28টি ব্যান্ড।
দেশের পরিচিত সব ব্যান্ডের সঙ্গে মঞ্চ মাতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন ভাষার ব্যান্ডও। 200 গিটারের সুরে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নিপীড়িত সাধারণ মানুষের প্রতি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 2600 ড্রোনের মনোমুগ্ধকর লেজার শোতে ফুটিয়ে তোলা হলো জুলাইয়ের অভ্যুত্থান। ফ্যাসিবাদের পতন, স্বাধীনতার বীরত্ব গাথা আর আবু সাইদ মুগ্ধদের ত্যাগের মহিমা ফুটে উঠল বৃহৎ এই শোতে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপভোগ করেছে লাখো মানুষ। এমন দৃশ্যের মাধ্যমে নতুন করে জানতে পারল বলে মনে করছেন দর্শনার্থীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। খাঁচা ভেঙে বের হচ্ছে শান্তির পায়রা। আলোর ঝলকানিতে ভরে ওঠে সংসদ ভবনের আকাশ। ফুটে ওঠে ৩৬ জুলাই বাংলাদেশের পুনর্জন্ম। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একসঙ্গে লাখো মানুষ মনোমুগ্ধ হয়ে উপভোগ করে সেই দৃশ্য। একে একে ১৯৭১ থেকে ২৪-এর অভ্যুত্থান, ফেসিবাদ পতনের অন্যতম চরিত্র বাহুমেলা আবু সাইদ আর পানিহাতে মীর মুগ্ধ ফুটে ওঠে আলো আঁধারের কারিশমায়। সেই সঙ্গে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সংহতিও বাদ যায়নি লেজার ড্রোন শোতে। 2600 ড্রোনের এই লেজার শো মুগ্ধ করেছে দর্শনার্থীদের। নববর্ষের আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত। এমন ব্যতিক্রমী আয়োজনে উৎসবে মাতে শিশুরাও। সবগুলোই খুব ভালো লেগেছে এবং অনেক সুন্দর হয়েছে সব। খাঁচা থেকে পাখি বের হয়েছে, প্যালেস্টাইনের জন্য প্রার্থনা করেছে, সবগুলো অনেক ভালো লেগেছে। এই শোটা বাংলাদেশে প্রথম হয়েছে, এটা অনেক বেশি সুন্দর। ফেসিবাদ বিরোধী আন্দোলনের বীরত্বগাথার সঙ্গে বাংলাদেশকে নতুন করে জানতে এমন আয়োজন নতুন প্রজন্মের মনে প্রভাব রাখবে বলে মনে করছেন অভিভাবকরাও। অনেক দারুণ হয়েছে, অনেক অসাধারণ। এরকম তো এর আগে কখনো দেখা হয় নাই। এবারে এটা খুব ভালো লেগেছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুব আনন্দ পেয়েছে এটা দেখে। প্রথম এরকম ড্রোন শো বাংলাদেশে এরকম যে হবে এটা চিন্তা করার কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল সবাই, আর বাচ্চারা খুব এনজয় করেছে এই জিনিসগুলো দেখে। পুরো কন্টেন্টটাই আমাদের সবকিছু মিলে ছিল 24 সালের, খুবই ভালো লেগেছে, অসাধারণ। সবচাইতে ইন্টারেস্টিং ছিল ড্রোন শুট, যেটা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এখনো জুলাইয়ের সেই কথা নিয়ে জিজ্ঞেস করছে, আমার ছোট বাচ্চা জিজ্ঞেস করছে, বাবা আবু সাইদকে কেন দেখাচ্ছে ওখানে। ওদের মনেও কোশ্চেন আছে যে কেন এটাই হচ্ছে। সো ওর মধ্যেও আস্তে আস্তে করে গ্রো করবে। দেশের ইতিহাস ঐতিহ্যের এমন আধুনিক প্রদর্শনী বৈশাখের আনন্দে যোগ করে বাড়তি উপলক্ষ। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পহেলা বৈশাখের বিকেলে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঘুরতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কেউ এসেছেন শিশুদের নিয়ে, কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ বা এসেছেন পরিবার নিয়ে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন দর্শনার্থীরা। সেই সাথে সন্ধ্যার পরে উন্মুক্ত কনসার্টে মেতে উঠে নগরবাসী। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1432 বাংলা নববর্ষের দিনটি উদযাপন করতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিকেলে হাতিরঝিলে আসেন দর্শনার্থীরা। এ যেন তরুণ তরুণী, কিশোর কিশোরী আর কপত কপতিদের মিলন মেলা। বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছি, প্রাণের উৎসব বাঙালির পহেলা বৈশাখ। খুবই ভালো লাগছে, কারণ পহেলা বৈশাখ তো বছরে একটা বাংলা উৎসব। এইবার এটা একটু ভিন্ন রকমের লাগতেছে। হাতিরঝিলের প্রশস্ত জায়গাগুলোতে আয়োজন করা হয় বৈশাখী মেলার। তৈরি করা হয় শহরের বুকে এক টুকরো গ্রামীণ আবহাওয়া। নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন দর্শনার্থীরা। বৈশাখ নিয়ে যে একটা কনফিউশন ছিল, আল্লাহর রহমতে সেটা নেই। বেশ ভালো দর্শক সমাগম হচ্ছে। এখন বের হয়ে প্রথমে এখানে আসলাম, যেহেতু আমার বাসা খুব কাছে। আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে, বোন, সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। সন্ধ্যার পর আয়োজন করা হয় লাইভ মিউজিকের। গান পরিবেশন করেন দেশের নামকরা সঙ্গীত শিল্পীরা। এ সময় নেচে গিয়ে নতুন বছর বরণের উৎসবে মাতেন সবাই। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি শুরুতেই বলছিলাম, চট্টগ্রাম সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লেগেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী আজিজা হক পায়েল। আজিজা, সেখানকার এখন সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন?
আমি আছি সিআরবি। আপনি জানেন এখানে আজকে সকাল ভোরে 5টার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে এমনটাই জানিয়েছেন আমাদেরকে। এখানে প্রায় 20-30টা কাঁচা ঘর রয়েছে। এই কাঁচা ঘরগুলো আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসে প্রথমে 2টি ইউনিট এসেছিল, পরে আগুন নিয়ন্ত্রণ আনতে না পেরে পরে 5টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখানে স্থানীয় যারা ছিলেন তারা এখানে আছেন, তাদের সম্পূর্ণ ঘর পুড়ে গেছে এমনটাই আমরা জানতে পারি। তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। কখন জানতে পারেন যে আগুন লেগেছে? 4টার দিকে আগুন রাখছিল, আমরা জানি না। আমরা পুরো ঘর কি পুড়ে গেছে? কিছু নাই, কিছু পারবে না। আর লাকান্ড কথা করো মানুষ, কারো কি ক্ষয়ক্ষতি হয়েছে? সবাই কি বেঁচে আছে? তেমন কারো তো ক্ষতি হয় নাই, আপনাদের সবাই কি সুস্থ আছেন? সবাই সুস্থ আছে, সব বাইরে আছে, কিছু বার করেন না পারে, কিছু নাই মা আমি ধরো কিছু বার করেন না পারে। তারা তাদের শুধু পরনের কাপড় নিয়ে শুধু বের হয়েছে, তারা তাদের স্বজনদেরকে নিয়ে বের হতে পেরেছে, যে তারা শুকরিয়া জানাচ্ছেন। তবে তাদের ঘর বাড়ি বসত ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে, শুধু পরনের কাপড়টুকু নিয়ে বের হতে পেরেছেন, এইটুকুই আমরা জানতে পেরেছি। কিভাবে লেগেছে, কিভাবে লাগবে মা হয় না বাইরে ওই ফোন আর তো নেই ঘরে ফোন আইলে ঘর থাকে কথা শুনতে এগারোর মধ্যে কি নিজ না জানি 11 তো নয় ঘুমো তো 5টা বাজে উঠি তো মেশালাই ঔষধ এই হয় না আর 11 তো জানি না পারি। আর এই রুমত আসলাম, রুমত তুমি আমি দেখেছি আর মায়ের লাই জিনিস টিনিস বানাই দিয়ে বিয়ে দিতাম 3-4 লাখ বসে আছে। আর মত কিছু নাই মায়ের লাই কিছু জিনিস বানায়। জি, যেমনটি দেব বলছিলেন যে পরনের কাপড়টুকু নিয়ে তারা বের হয়েছে, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু ধোঁয়া উঠছে বিভিন্ন ঘর থেকে, তাদের সম্পূর্ণ ঘরগুলো একেবারে পুড়ে গেছে। সবাই এই পুরনো ছাই থেকে তারা তাদের যে আজিজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী জানাচ্ছিলেন আগুনের সর্বশেষ পরিস্থিতি। আবারও ফিরছি বৈশাখের সংবাদে। সারা দেশের নানা প্রান্তে বাংলার নববর্ষকে ঘিরে পালিত হয়েছে ঐতিহ্যবাহী উৎসব, লোকজ সংস্কৃতি আর অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ প্রদর্শন। বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে বাঙালিরা। লাঠি খেলা থেকে চড়ক পূজা, ঘুড়ি উৎসব থেকে বন্দীদের নববর্ষ, সর্বত্রই দেখা গেছে উৎসবের প্রাণবন্ত ছোঁয়া। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। জেলার 5টি দল এতে অংশ নেয়, উপভোগ করে কয়েকশো দর্শনার্থী। গাংনী উপজেলার সমস্ত গাংনীবাসীকে আমরা উপজেলা প্রশাসন গাংনী মেহেরপুরের পক্ষ থেকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। মৌলভীবাজারের কমলগঞ্জ ও মুন্সিগঞ্জে পালিত হয়েছে শতবর্ষী চড়ক পূজা। চড়ক গাছের বর্ষিতে ঝুলানো ভক্তরা পালন করছে প্রাচীন রীতি। টাঙ্গাইলের ভুত্রাপুরেও হয় চড়ক পূজা। যমুনার তীরে বসে মেলা। প্রাচীন রীতির সঙ্গে শঙ্খধ্বনি, ঢাকঢোল ও লোকসঙ্গীতে মুখরিত হয়ে ওঠে গ্রাম। আমি আজকে আসছি শ্রীমঙ্গল থেকে চড়ক পূজা দেখতে আমার মা বাবা এবং পরিবারকে নিয়ে। আমার অনেক বেশি ভালো লাগছে। আমি প্রতিবারই আসি আমার স্বামীকে নিয়ে, 2বার আসছি আমার স্বামীকে নিয়ে। আগে থেকে করে আসতেছে, আমরা ওইভাবে এই গতটা পালন করতেছি। অসুখ বিসুখ বা জন্য ছোট বাচ্চা হয় না, তাদের যেটা মানত করে সেটা মহাদেব সেটা অবশ্যই পূরণ করে। বান্দরবনের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে সাংরাই উৎসব। শতবর্ষ পুরনো কোষ্ঠী পাথরের বৌদ্ধ মূর্তিতে চন্দন জল ঢেলে করা হয় স্নান পূজা। সুন্দরভাবে যেন আমরা করতে পারি, এই জন্য আমরা আজকের দিনে
বুদ্ধ স্নান করে বুদ্ধের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা সামনের বছরের জন্য এগিয়ে যাব। আশা করি আগামী বছরে এই থেকে আরো বেশি ভালো হবে, এটাই কামনা করি। আমরা চন্দন নিয়ে আসছি বুদ্ধ স্নানের জন্য। বাগেরহাটের কচুয়ায় অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। শিশুসহ নানা বয়সী মানুষ এতে অংশ নিয়ে উল্লাস প্রকাশ করে। আজকে অনেক বছর পর সবাই মিলে একত্রিত হয়ে এই মাঠে ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠান হচ্ছে। সত্যি আমরা গলমাটবাসী খুবই আনন্দিত। সবাই মিলে আনন্দ করলাম, আমরা অনেক খুশি। মৌলভীবাজারে মণিপুর, খাসিয়া, উরাং ও ত্রিপুরা সহ আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যের মধ্য দিয়ে পালিত হয় বর্ষবরণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে। সেই সঙ্গে আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে আগামী ৪ মে শিক্ষা কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এর আগে ২রা মে সব আবাসিক হল শিক্ষার্থীর জন্য খুলে দেওয়া হবে। সভা শেষে জানানো হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কর্তৃক গ্রহণ করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। মডার্ন গ্রিন সিটির অবৈধ দখল রেহাই পায়নি মসজিদের জায়গাও। সেই মসজিদের জায়গায় প্লট বানিয়ে গ্রাহকের কাছে বিক্রিও করছে এই হাউজিং কোম্পানিটি। সাবেক এমপি শাগুপ্তা ইয়াসমিন এমিলির ছত্রছায়া থেকে আওয়ামী লীগের দাপটে স্থানীয়দের শত একর জায়গা দখল করে হাউজিং কোম্পানি গড়েছেন টঙ্গীবাড়ি থানা আওয়ামী লীগ নেতা সেলিমুল্লাহ মিয়া। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আছে দেখুন ৪র্থ পর্ব। হাজীগাঁও জামে মসজিদের আশপাশের এই জায়গা মসজিদটির রয়েছে কিছু সরকারি খাস জমিও, কিন্তু প্রকাশ্যেই দিনে দুপুরে মসজিদের জমি দখলে নিয়েছে মডার্ন গ্রিন সিটি। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় মসজিদ কমিটিকে। যে জায়গাটা জমিটা একটা জমি, তারপরে একটা খাস জমি আছে, এটা ডাবল এই মসজিদে আসলে আজীবন। এটা স্বাধীনের পর থেকেই মসজিদের জায়গা তারা এই জায়গায় মসজিদের আসলে এই জায়গাটা তারা বাউন্ডারি তাও ওই নকশার মধ্যে করে রয়েছে। শুধু তাই নয়, আশপাশের মসজিদগুলোর জায়গা দখলেরও অভিযোগ রয়েছে মডার্ন গ্রিন সিটির বিরুদ্ধে। মোল্লাবাড়ির মসজিদের জায়গা, কাদিসা মোল্লা ওয়াকপরা জায়গা, ওই জায়গায় মডার্নে বুড়া লাগছে। অন্যের জমিতে বালু ফেলে দখলেরও অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে রয়েছে ভরিপুরি। দেখা যায় রাত্রে গাড়ি শব্দ পাওয়া যায়, তখন যা দেখি যে মনে করেন এই যে এভাবে বালু ফালায়। এইভাবে কয়দিন এইভাবে বন্ধ করে রাখা যায়? রাত্রে রাত্রে বালু ফালাইলে চুরি করে বালু ফালায় একজনের জায়গা আরেকজনের জায়গায়। এটার মেন হচ্ছে কাদির মিয়া। জমি দখলে নিতে গ্রিন সিটির রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। অন্যের জমি দখলে নিতে প্রকৃত মালিককে হেনস্থা করত এই বাহিনী। তাদের যে পেশি শক্তি আছে, এই পেশি শক্তির ভয় দেখায়। আর বিশেষ করে আওয়ামী লীগের সময় তারা তো এমিলির নামটা ইউজ করতো, ঠিক আছে। এখানে আরও কিছু প্রভাবশালী স্থানীয় যে নেতাগুলো ছিল তাদেরকে ব্যবহার করতো। তো এখনও তারা ওই ছোট্ট ছায়ার মধ্যেই আছে, ঠিক আছে। এমনকি ঢাকার কিছু প্রশাসনিক লোক যারা ধরেন একটু বড় পদে আছেন, তাদের নাম ব্যবহার করে তারা এই মানুষের সম্পত্তিগুলো মানে এই জমি জমাগুলো তারা দখল করতেছে। মূলত বিগত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়ে অবৈধভাবে মানুষের জমি দখলে নিত হাউজিং এর মালিক সেলিমুল্লাহ মিয়া, যার পেছনের শক্তি মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক এমপি শাগুপ্তা ইয়াসমিন এমিলি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দেশ টিভির হাতে আসা কিছু ছবিতে দেখা যায় এমিলির নির্বাচনে সক্রিয় ভূমিকা ছিল মডার্ন গ্রিন সিটির মালিক সেলিমুল্লাহ মিয়ার। রাজনীতিতেও ছিল সক্রিয়। শুধু তাই নয়, মডার্ন গ্রিন সিটির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকতো এমপি এমিলি। আর সেই দাপটে জমি দখলে নিলেও ভয়ের তটস্থ থাকতো সাধারণ ভুক্তভোগীরা। আওয়ামী লীগের আমল, ঠিক আছে। আসাফ চেয়ারম্যানের লোক জড়িত ছিল। আসাফ চেয়ারম্যান
মহিউদ্দিন এমএলএ, ঠিক আছে, মহিউদ্দিন চেয়ারম্যান, উপজেলা নাহিদ জড়িত ছিল। প্রতারণায় সিদ্ধহস্ত মডার্ন গ্রিন সিটির প্লট ক্রেতাদের সাথেও রয়েছে ভয়াবহ প্রতারণা। জমি ক্রয়ের পর তা বুঝিয়ে দিতে টালবাহানার অভিযোগ এই হাউজিংয়ের বিরুদ্ধে। এই প্লটটা আমার 2022 সালের নভেম্বরে আমি টাকা পরিশোধ করছি, কিন্তু আমাকে প্লট বুঝাই দিতেছে না। এখন আমার শুধু বলতেছে যে দিব করে ঘুরাইতেছে। এখন আবার যাইতেছি যখন, তখন বলতেছে যে আপনি অন্য প্লট নেন। বাণিজ্যিক অনুমোদন না নিয়েও একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলেছে মডার্ন গ্রিন সিটি, সরকারি আইনে যা পুরোপুরি অবৈধ। সবুজ শ্যামল শস্যে ঘেরা এসব ফসলি জমি দিনে দিনে দখলে চলে যাচ্ছে মডার্ন গ্রিন সিটির মতো অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছে। একে তো অন্য জমি দখলের মতো ভয়াবহ অভিযোগ রয়েছে, তার উপর রয়েছে সরকারি জমি দখলেরও। স্থানীয় সরকার প্রশাসন বিভাগ এসব অবৈধ জমি উদ্ধার করে ফিরিয়ে দিবে সাধারণ ভুক্তভোগীদের কাছে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। শাহাদাত নিশাত, দেশ টিভি, মুন্সিগঞ্জ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে দিনে দুপুরে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল সহ মূল্যবান সামগ্রী লুট করে নিচ্ছে ডাকাত ও ছিনতাইকারীরা। সর্বশেষ 11 এপ্রিল একই দিনে ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এতে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে। দিওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সাভারের ব্যাংকটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্টে দিনে দুপুরে চলন্ত বাসে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এ সময় বাসে থাকা যাত্রীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। এর আগে 14 ফেব্রুয়ারি, 2 মার্চ, 24 মার্চ ও 4 এপ্রিল একই কায়দায় চলন্ত বাসে ঘটেছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এ কারণে আতঙ্ক বেড়েছে যাত্রী ও চালকদের মাঝে। 4-5 উঠে ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ব্যাগটা ধরছে ফুলবাড়ি গিয়ে ড্রাইভার গেছে। আপনি চাক্কু বাই করে না ড্রাইভার গলা ধরে আর যাত্রীকে যা সব হাতে চাকু ধরে নিয়ে যায়। যাত্রীদের সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আমাদের উপর সেই আক্রমণটা হয় নাকি, ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘুইটা যায়। টাকা পয়সা আছে, ধর 2000 টাকা থাকলে তো ভয় লাগে, অনেক আতঙ্কে আছে আমরা সাভারের মানুষ। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সড়কে বাড়ানো হয়েছে তৎপরতা। পরিবহন থামিয়ে করা হচ্ছে তল্লাশি, গ্রেফতার করা হয়েছে অনেককে। ঢাকার এই যে মহাসড়কে ছিনতাই না করতে পারে এই লক্ষ্যে আমরা কঠোর চেকপোস্ট করতেছি। যেটাই ঘটেছে সেই এলাকায় কিন্তু আমরা চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং করার ফলে অনেকটাই কমে আসছে এবং আমার আশাবাদী যে খুব শীঘ্রই এটা জেরোতে চলে আসবে। দ্রুত মূল্যবান মালামাল উদ্ধারের পাশাপাশি সড়কে নির্বিঘ্নে চলাচলে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে শুরু হয়েছে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের দাবি ও গবেষণার ফলাফলের প্রেক্ষিতে নিষেধাজ্ঞার সময় পরিবর্তন করে 23 মের পরিবর্তে এবার 15 এপ্রিল এবং 65 দিনের পরিবর্তে 58 দিন করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার সময় কমায় খুশি উপকূলীয় মৎস্যজীবীরা, তবে নিষেধাজ্ঞার আগে সহায়তার চাল না পাওয়ার আক্ষেপ জেলেদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের নিষেধাজ্ঞা। প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে মৎস্য বিভাগ। কিন্তু মৎস্যজীবীদের দাবি ও গবেষণার ফলাফলের ভিত্তিতে চলতি বছর 15 এপ্রিল থেকে সমুদ্রে শুরু হবে 58 দিনের নিষেধাজ্ঞা। সময় কমে আসায় খুশি উপকূলীয় মৎস্যজীবীরা, তবে নিষেধাজ্ঞার আগে এবারও সহায়তার চাল না পাওয়ায় আক্ষেপ রয়েছে জেলেদের মাঝে। ভিতরে আমাকেও একটা চাউল দেয়, এই চাউলটা জানি অভিযানের আগে দেয়, আমরা জানি স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চা লইয়ে বাঁচতে পারি। আমি 42 বছর আগে সাগরে নামছি, এর মধ্যে জাইলে কাঠের চাউল পাই না। সরকার যদি একটু আমাকে দিকে চাইতে তাহলে তো আমরা বাঁচতে পারতাম। 58 দিনের ভিতরে আমাকে চাউলটা যদি সরকার আমাকে দেয় তা আমরা বাল বাচ্চা নিয়ে আমরা
খাইতে পারবো। গবেষকরা জানান আগের বছরগুলোতে ভুল সময়ে দেয়া হতো সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই মিলত না কাঙ্ক্ষিত সফলতা। চলতি বছর থেকে যথোপযুক্ত সময়ে নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় বাড়বে মাছের উৎপাদন ও আহরণ। বেশিরভাগ মাছই হচ্ছে যে বৈশাখের শুরু থেকেই হচ্ছে যে প্রজনন কালটা করে ওরা নির্বাচন করছিল। বিশেষ করে প্রথম বৃষ্টি হওয়ার শুরু থেকে এদের হচ্ছে প্রজননের যে পরিমাপটা এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছিল। সেই জায়গা থেকে বর্তমান সময়ে যেটা দেওয়া হয়েছে এটা খুবই ফলপ্রসূ হবে। মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে তৎপর রয়েছেন জেলেরাই। তারপরও সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। তবে সময়সীমা পুনর্বিন্যাস করায় এখনও জেলেদের সহায়তার চালের বরাদ্দ পাওয়া যায়নি। জেলেরা এবছর খুব স্পন্টেনাসলি কাজটা করবে, কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল সময়টা পার্শ্ববর্তী দেশের সঙ্গে করা। তো ইতিমধ্যে আমরা জেলা টাস্ক ফোর্সের মিটিংটা করে ফেলেছি। গভর্নমেন্ট চেষ্টা করতেছে আরও বিশেষভাবে তাদেরকে কীভাবে এই সময়ে বিভিন্নভাবে হেল্প করা যায় সে বিষয়ে গভর্নমেন্ট চেষ্টা করছে। আর আপনি যে বিজিবির চালটি বলছেন আমরা আসা মাত্রই সেগুলো বিতরণ করে দিই। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা 37,000, এদের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 27,000। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন আজ থেকে কিন্তু 58 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ। এটি হচ্ছে মূলত মাছের উৎপাদন বৃদ্ধি এবং বংশ বিস্তারের লক্ষ্যে এটি ইলিশ সহ সব ধরনের মাছ ধরে কিন্তু নিষিদ্ধ থাকছে এবং এটি আগামী 11 জুন পর্যন্ত এটি বন্ধ থাকছে। এবং মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ভারতে যে মাছ ধরার যে নিষেধাজ্ঞা যে সময়সীমা সেটির লগে একযোগে কিন্তু এটি নির্ধারণ করা হয়েছে, যে কারণে জেলেরা আসলে বিগত দিনে যে অভিযোগগুলো সাধারণত করে থাকতেন যে ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ শিকার করছে, এটি আসলে এবছর হচ্ছে না। কারণ একই সময়ে দু দেশের নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু বলা যায় যে এবছর মাছের যে উৎপাদন সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং মাছ নির্বিঘ্নে বংশ বিস্তার করতে পারবে, এমনটি কিন্তু মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে যেমনটি আপনি বলছিলেন মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ সমন্বয়ে কিন্তু তারা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কিন্তু তারা অভিযান পরিচালনা করবে। এবং একই সাথে আমরা জেনেছি এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য কিন্তু প্রতি মাসে 40 কেজি করে চালের বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ 2 মাসে তারা কিন্তু 80 কেজি করে চাল পাবেন এমনটি বলা হয়েছে। এবং এখানে দ্বীপ জেলা ভোলায় কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে 65,000। তো সকল জেলে যাতে এই চালটি পায় সে ব্যাপারেও কিন্তু মৎস্য বিভাগ বলছে যে তারা সকল জেলের হাতেই এই নিষেধাজ্ঞা যেহেতু জেলেরা বেকার হয়ে গিয়েছেন তো সেই হিসেবে তাদের হাতে এই চালটি পৌঁছানোর কথা তার রয়েছে। এবং এটি তিনি বলছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই জেলে পুনর্বাসনের এই চালগুলো তারা কিন্তু পৌঁছে দেবে এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং একই সাথে যেহেতু মেঘনা এবং তেঁতুলিয়া নদীতেও বন্ধ রয়েছে, অর্থাৎ 2 নদীতেই মেঘনা তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগরে এই নিষেধাজ্ঞা কিন্তু চলছে। কারণ মার্চ এপ্রিল হচ্ছে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা এবং এই যে এখন সমুদ্রে যে 65 দিন যে নিষেধাজ্ঞা চলছে এ কারণে সমগ্র জেলে কিন্তু বেকার হয়ে গিয়েছে। তো এ ছিল আমার কাছে যে 58 দিনের মাছ ধরা বন্ধ রয়েছে সমুদ্রে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ।